অবশ্যই আরো একবার সীমান্ত দিকে নজর রাখতে চাইব। ভারত বাংলাদেশ সীমান্তে 3 বিঘা করিডোর আপনারা প্রত্যেকে জানেন, যেখানে মেখলিগঞ্জের এই স্থানের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের 2 গ্রামের সংযোগকারী হচ্ছে স্থান। 1974 সালে দুদেশের মধ্যে চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী চলত যাতায়াত। তবে হাসিনা সরকারের পতনের পর যখন অশান্ত বাংলাদেশ, তখনই পরিস্থিতির যে নিরাপত্তা বাড়িয়েছে 3 বিঘা করিডোরে সেখানকার বিএসএফ আধিকারিকরা। আর সেখান থেকে কি চিত্র তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কিংশুক, দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহারের 3 বিঘা করিডোর, যার নাম হয়তোবা সারা ভারতবর্ষ জানে। এই 3 বিঘা করিডোর যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার মধ্যে অত্যন্ত কড়া প্রহরায় রয়েছে বিএসএফ এর কর্তব্যরত জওয়ানরা। আমি যদি একবার ছবিটা প্রাথমিকভাবে দেখাই, দেখা যাচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে 3 বিঘা করিডোর। ঠিক এর বাদিকে আমি একটু দেখানোর চেষ্টা করব, এর বাদিকে রয়েছে দহগ্রাম, যা বাংলাদেশের মূল ভূখণ্ড। দহগ্রাম, এই যে দেখা যাচ্ছে যিনি বাইক আরোহী আসছেন তিনি বাংলাদেশ থেকে আসছেন। এই মূল ভূখণ্ড দিয়ে এসে ভারতবর্ষে প্রবেশ করলেন। দেখছেন যে এই যে বাইক আরোহী তারা কিন্তু তারা বাংলাদেশের এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছেন ভারতবর্ষের মধ্য দিয়ে। ঠিক সে জায়গায় দাঁড়িয়েই বিএসএফ এর কড়া প্রহরা রয়েছে। আমি যদি ছবিটা দেখাই একবার, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসএফ জওয়ান যারা, তার মধ্যে মহিলা জওয়ানরাও রয়েছে, তারা কিন্তু অত্যন্ত কঠোর নিরাপত্তা রয়েছে। আমি যে কথা আগেও বলেছিলাম, সমস্ত পুরো যে এলাকা রয়েছে সেই ভারত বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে অপারেশন অ্যালার্ট, এবং সে কারণে বাড়ানো হয়েছে বিএসএফ এর নজরদারি। একদিকে যেমন নাইট ভিশন ড্রোন, একদিকে যেমন বোটের সংখ্যা বাড়ানো হয়েছে, পাশাপাশি বিএসএফ জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়েছে। কারণ এই যে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা একদিকে বাংলাদেশ এবং আরেক দিকে বাংলাদেশ, মাঝখানে এই করিডোরে কি বলা হয় 3 বিঘা করিডোর। যখন বারবার দেখানো হচ্ছিল চ্যাংড়াবান্ধা সীমান্ত সহ বিভিন্ন জায়গায় বিএসএফ এর কর্তব্যরত জওয়ানদের ভূমিকা, ঠিক এই জায়গার ভূমিকাটাও তার চেয়ে কম নয়। চারিদিকে যে ফেন্সিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই ফেন্সিংয়ের ওপাশেই রয়েছে বাংলাদেশ। ফলে স্বভাবতই এই জায়গার গুরুত্ব কতটা তা সহজেই অনুমেয়। ঠিক সে জায়গায় চরম নজরদারি রয়েছে বিএসএফ এর। 3 বিঘা থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা। তবে এরই মাঝে একটু সীমান্তের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে কিন্তু কড়া নজরদারি রয়েছে। আর এই মুহূর্তে আমরা পেট্রাপোল বন্দরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। 3টে দিন কেটে গেছে, 3 দিন পরে এবার আমদানি রপ্তানি শুরু হলো এই পেট্রাপোল বন্দর দিয়ে। বাংলাদেশে অশান্তির জেরে পেট্রাপোল বন্দরে বন্ধ ছিল আমদানি রপ্তানি পরিষেবা। তবে এই মুহূর্তে পরিবেশটা কি, ছবিটা কি আমরা জানবো টিটপের কাছ থেকে। টিটপ, 3 দিন পর আবারও আমদানি রপ্তানি শুরু হলো, কি ছবি এই মুহূর্তে? দেখো, একদম তাই। বাংলাদেশের যে অশান্তির জের, তার জের কিন্তু প্রভাব পড়েছিলেন ভারতও। সেখানে কিন্তু আমদানি রপ্তানি পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ ছিল। অবশেষে আজকে সকাল 8টার সময় দুদেশের মধ্যে বৈঠক হয় দীর্ঘ সময় ধরে। ঠিক তারপরেই সিদ্ধান্ত হয় যে আমদানি রপ্তানি পরিষেবা চালু করা হবে। অর্থাৎ ঠিক তার পরপরই কিন্তু আমদানি রপ্তানি পরিষেবা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তুমি দেখো যে একের পর এক যেমন বাস রয়েছে স্বাভাবিকভাবে, অন্যদিকে দেখো গেট। আরেকটা ছবি তোমাকে দেখাচ্ছি, অর্থাৎ এই যে রাস্তা, এই রাস্তায় আমরা দেখেছিলাম বা এখানেই দেখলাম যে বন্ধ অবস্থায় ছিল। এই যে গেট রয়েছে যেখানে জওয়ানরা রয়েছে, সেখানে কিন্তু গেট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। দেখো, আমার সহকর্মীকে বলবো দেখাতে। অর্থাৎ যে আমদানি রপ্তানি পরিষেবা শুরু হওয়াতে স্বাভাবিকভাবে কিন্তু খুশির হাওয়া বলা চলে এই পেট্রাপোল সীমান্তে। স্বাভাবিকভাবেই ভারতবর্ষে একটা বড়সড় যেই রাজস্বর যেই ক্ষতি ছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা খুশির খবর বলা চলে এই মুহূর্তে দাঁড়িয়ে। তুমি দেখতে পাচ্ছ যে গেটগুলো, অর্থাৎ যেই গেট রয়েছে, যেই গেট দিয়ে গাড়িগুলো পারাপার হয়, যেই গেট দিয়ে অর্থাৎ যেই পণ্য যখন খালি করে তারপরে যখন আবার ভারতে প্রবেশ করে, ঠিক এই গেট দিয়ে কিন্তু গাড়িগুলোকে আবার ভারতে নিয়ে আসা হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে। জওয়ান যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে নিরাপত্তারক্ষী, তারা দায়িত্বে রয়েছেন। তারা এখানে দাঁড়িয়ে প্রত্যেকটি গাড়ি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ভারতে প্রবেশ করানো হয়, বা চালক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে এখানে প্রবেশ করানো হয়। স্বাভাবিকভাবেই বলা চলে যে ব্যবসায়িক মহল একটা বড়সড় খুশির খবর বলা যেতেই পারে। কারণ দীর্ঘদিন ধরে যেখানে দাঁড়িয়ে এই যে পরিষেবাগুলো বন্ধ ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে বেশ কিছু অর্থাৎ স্থানীয় মানুষজন রয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। স্বাভাবিকভাবেই অর্থাৎ যে দীর্ঘদিন ধরে একটা উৎকণ্ঠার মধ্যে ছিলেন। দাদা, দীর্ঘদিন তো একটা বন্ধ ছিল এই বাংলাদেশে ঝামেলা অশান্তির জন্য, আমদানি রপ্তানিও শুরু হলো, কি বলবেন, কতটা খুশি আপনারা? আমরা খুশি।
তবে আমদানি রপ্তানি শুরু হলো, ব্যবসা ভালো হবে। সবার আগে প্রতিটা মানুষের মনকে ভালো করার দরকার। যদি প্রতিটা মানুষের মন না ভালো হয়, ধরেন আজকে আমরা একটা যে কোনো উত্তেজনার মুহূর্তে অনেক কাজ করে বসে, কিন্তু সেই কাজটা করার আগে আমাদের ভাবতে হবে যে আমাদের পরবর্তী পরিণতিটা কি হতে পারে। এই চিন্তা ভাবনা করে প্রতিটা মানুষ যদি কাজ করে, কারোরই অসুবিধা হবে না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। এটা কি বলবেন আমদানি রপ্তানি? তো আবার কি বলবো, ও আর কিছু বলার নেই। আমরা তো খুশি, আমরা তো এখন খুলে দিলে এখনই খুশি, এর থেকে আর কি। যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারাও প্রত্যেকে যথেষ্ট খুশি, কারণ আমদানি রপ্তানি পরিষেবা তার উপরে কিন্তু নির্ভর করে এই পেট্রাপোল সীমান্ত। এখানে প্রত্যেকে একদিকে যেমন ব্যবসায়ীরা রয়েছেন, বড় ব্যবসায়ী যারা রয়েছেন যাদের গাড়ি চলে, পাশাপাশি ছোট ছোট যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু নির্ভর এই আমদানি রপ্তানি পরিষেবা তার উপরে। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে তারা, অর্থাৎ যে 3 দিন যে একটা অচল অবস্থা ছিল, পুরোপুরিভাবে বন্ধ ছিল, সেখানে এই জায়গা থেকে ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক পেট্রাপোলে কার্তিক চক্রবর্তী তিনি কি জানিয়েছেন শুনবো আমরা। এখন আপাতত এই স্বাভাবিক পর্যায়ের দিকে এগোচ্ছে। আমরা প্রথম 8টার সময় মতো প্রথম গাড়ি আমরা রপ্তানি করলাম, ওদের গাড়ি আমরা নিলাম, আমদানি করলাম। উভয় পাশে সরকারি আধিকারিকরা কাজে লেগে গেছে। তো আমরা বাংলাদেশ থেকেও আমাদের আরও নিশ্চিত করা হয়েছে যে পোর্ট সম্পূর্ণ সুরক্ষিত, বিশেষ করে ভারতীয় ট্রাক এবং ভারতীয় ড্রাইভারদের জন্য এটা আমরা নিশ্চিত হয়েছি। তো উভয় পাশে সরকারি আধিকারিক এপাশে যারা আছেন, বিএসএফ এবং এলপিআই যারা দায়িত্বে আছেন, তাদের গ্রিন সিগন্যাল নিয়ে আমরা আমদানি রপ্তানির কাজ শুরু করেছি। আপনারা পরিষ্কার শুনলেন, তিনি বললেন যে আজ থেকে এই পরিষেবা চালু হয়েছে এবং স্বভাবতই যারা ব্যবসায়ী রয়েছেন, যাদের কপালে চিন্তার ভাঁজ ছিল, তাদের সে চিন্তা হয়তো দূর হয়েছে, কারণ আবারও শুরু হলো আমদানি রপ্তানি পেট্রাপোল বন্দর দিয়ে। অশান্ত বাংলাদেশে জেল ভেঙে পলাতক শয়ে শয়ে বন্দী। এই মুহূর্তে আমরা বাংলাদেশের খবরের দিকেই নজর রাখছি। কাসেমপুরে জেলের পাঁচিল টপকে সেখান থেকেই পালালো 209 জন বন্দী। পাল্টা আবার পুলিশের গুলিতে 3 জঙ্গি সহ নিহত হয়েছে 6 জন। কুষ্টিয়ার কারাগার, সেই কারাগার ভেঙেও পালিয়েছে অন্তত 40 জন বন্দী। আর সংঘর্ষে জখম হয়েছে আবার 15 জন কারারক্ষী, অর্থাৎ পলাতক হচ্ছে শয়ে শয়ে বন্দী। সেনার অধীনে রয়েছে বর্তমানে বাংলাদেশ, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেনার অধীনেও নৈরাজ্য একেবারে বহাল রয়েছে বাংলাদেশে। একদিকে হত্যাপুরী বাংলাদেশে লাশের সারি, হিংসার ক্ষত পদ্মা পারে, অন্যদিকে আবার এই দশা বাংলাদেশের, যেখানে জেল ভেঙে পলাতক শয়ে শয়ে বন্দী। কাসেমপুরের জেলের সেখানকার পাঁচিল টপকে পালিয়েছে 209 জন বন্দী। যদিও পুলিশ সর্বতোক্রমে চেষ্টা চালায় তাদেরকে আটকানোর, এবং সেখানে সংঘর্ষ, গুলি, আর সেই গুলিতে আবার 3 জঙ্গি সহ নিহত 6। কুষ্টিয়ার কারাগার ভেঙেও পালিয়েছে অন্তত 40 বন্দী। আর এরই পাশাপাশি বাংলাদেশে আরো একটি খবর এই মুহূর্তে দেখাতে চলেছি আপনাদেরকে। কুমিল্লার খবর দেখাবো। বাংলাদেশের কুমিল্লার গ্রন্থাগারে আগুন, গ্রন্থাগার লুটপাট হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কয়েক হাজার বইয়ে। যেখানে কত প্রাচীন বই ছিল, বিগত কত বছরের পুরনো বই, সেই সমস্ত বইয়ে এভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুড়ে ছাই, একেবারে পুড়ে ছাই 5 বছরও বেশি বই। কুমিল্লা বীরচন্দ্রনগর পাঠাগার এটি, যেখানে মুক্তিযোদ্ধা কর্নার সহ ভিতরে বিভিন্ন অংশে লুট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এবং শুধু লুট বা ভাঙচুর করে ক্ষান্ত থাকেনি দুর্বৃত্তরা, কারণ সেখানে গ্রন্থাগারে আগুন পর্যন্ত লাগিয়ে দেয়। দেখুন যে কিভাবে ছন্নভিন্ন একেবারে অবস্থা, ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে, সমস্ত লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে সমস্ত কিছু। একেবারে বলা যায় একটা অন্যরকম ছবি দাঁড়াচ্ছে, যে ছবি কোথাও গিয়ে নিন্দনীয়। কারণ বাংলাদেশের গ্রন্থাগারের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কয়েক হাজার বইয়ে, পুড়ে ছাই 5 বছরের বেশি বইয়ে। তবে এরই মাঝখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে পরিস্থিতি, সেখান থেকে কেউই রেহাই পাচ্ছেন না। যেমনটাই বলছিলাম আপনাদেরকে, সেনার অধীনেও একেবারে চরম নৈরাজ্য বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের শিল্পীদের ওপর নজিরবিহীন অত্যাচার হচ্ছে। গৃহহীন রাহুল আনন্দ, শিল্পী রাহুল আনন্দের বাড়িতে তার হামলা হয়েছে, এবং সেখানে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ, তিনিও ছাড় পেলেন না হামলা থেকে। তার বাড়িতেও হামলা করা হলো। শুধুমাত্র হামলা নয়, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সমস্ত বাদ্যযন্ত্রগুলি। 3000-এর বেশি বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে। রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় তার বাড়িতে, এবং এক কাপড়ে ঘর ছাড়েন রাহুল আনন্দ এবং তার স্ত্রী। কেটে গেছে কয়েকটা ঘন্টা, কিন্তু এখনো পর্যন্ত তার সমর্থনে কোনো মিছিল চোখে পড়লো না। এবং খুব স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে বুদ্ধিজীবীরা কোথায় গেলেন, কেন এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন তোলা হচ্ছে না? দেখুন কিভাবে সেখানে তছনছ সমস্ত কিছু রাহুল আনন্দের বাড়ি দেখাচ্ছে, এবং সেখানে পুড়ছে ক্যাসেট, বিনা, বাদ্যযন্ত্র, সমস্ত কিছু পুড়ে একবার ছাই হয়ে গেছে।
তাহলে একদিকে মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুশি তার আত্মীয়রা, অন্যদিকে আমরা হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে। সূত্রের খবর যে ভারতের কাছে এমনই অনুরোধ করেছে বার অ্যাসোসিয়েশন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেহবুব উদ্দিন খোকন তিনি ভারতের কাছে এরকমই এক অনুরোধ করেছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যেখানে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্যই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত বলে দাবি করছে খোকন। যেখানে এখনো পর্যন্ত এখানে রয়েছেন শেখ হাসিনা এবং কেন্দ্র সরকারের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে তিনি থাকতে পারেন, এবং তারপরে দেখা যাচ্ছে যে হাসিনাকে এবার গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ করছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।